আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম নতুন ক্লাসে। আজকে আমরা শিখতে চলেছি যে কথায় লেখা সকল অঙ্কের সমাধান দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 30-এর 5 হতে 15 পর্যন্ত যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা সুন্দরভাবে সমাধান করব। দেখো, 5 নম্বরে যে অঙ্ক রয়েছে এটা তোমাদের পাঠ্য বই রয়েছে। আমি অঙ্কগুলো এখন না পড়ে আমি আগামীতে যে অঙ্কগুলো এখন শুরু করব সেগুলো একটা একটা করে পড়বো এবং তোমাদেরকে সমাধান করব। ঠিক আছে? এখানে যে সকল অঙ্কগুলো রয়েছে এগুলো সব অঙ্ক আমরা সমাধান করবো 5, 6, 7 এই করে সবগুলা। ঠিক আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সব কয়টা অঙ্কের সমাধান এই ক্লাসটিতে করব। তাহলে চলো শুরু করি আমরা। আর হ্যাঁ, যারা এবছরে বৃত্তি পরীক্ষা দিবে 2026 সাল, তোমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে। আশা করি তোমরা যারা ভালো প্রস্তুতি নিতে চাও তারা অবশ্যই এই যে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, করে তোমরা বৃত্তি পরীক্ষাতে আমাদের সাথে আমাদের যে কোর্সটি রয়েছে সেখানে ভর্তি হবে এবং আশা করি তোমরা খুব সহজেই ভালো ফলাফল এবং ভালো রেজাল্ট করবে। চলো 5 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে দেখো, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একসাথে বলা হয়েছে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? এখানে দেখো যে প্রথমে 12টি কলা, কি বলছে যে 12টি কলার মূল্য, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একসাথে দেওয়া রয়েছে। ঠিক আছে? এই যে এখানে যদি দেখো যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একসাথে তারা বলেছে যে 616 টাকা। 616 টাকা বলছে। তাহলে আমরা সমাধান লেখার সময় কি করব, যে 12টি কলার মূল্য প্রথমে বের করে নিই। আর বলে রাখি এই অঙ্কগুলো আমরা দুই ভাবে সমাধান করব। একটা এমনি সাধারণ সমাধান, আর একটা হচ্ছে যে গাণিতিক বাক্যের সমাধান। প্রতিটা অঙ্কই আমরা দুই ভাবে সমাধান করবো, একটি সাধারণ এবং অপরটি হচ্ছে গাণিতিক বাক্যে সমাধান করব। তাহলে সাধারণ সমাধানটা আমরা আগে প্রথমে করি, তারপরে গাণিতিক বাক্যে করব। দেখো, 12টি কলার মূল্য যদি আমরা বাইর করতে চাই তাহলে একটি কলার মূল্য যেহেতু আমাদের বলছে হচ্ছে যে 8 টাকা করে, একটি কলার মূল্য 8 টাকা। এই যে নিচে একটি কলার মূল্য, এই যে এখানে এখানে বলছে যে একটি কলার মূল্য 8 টাকা, একটি কলার মূল্য 8 টাকা, 8 টাকা বলছে। তাহলে আমাদের প্রথমে বলছে যে 12টি কলার মূল্য কয়টি? 12টি। তাহলে 12টি কলার মূল্য আমরা 96 টাকা পেলাম, 8 এবং 12 গুণ করে। ঠিক আছে? এরপরে দেখো বলছে যে 8টি পেঁপের মূল্য। কিসের মূল্য? 8টি পেঁপের মূল্য কোথা থেকে পাবো আমরা? এখানে একটি পেঁপের মূল্য কথা বলা নাই, একটি পেঁপের মূল্য কথা বলা নাই, একটি পেঁপের মূল্য আমাদেরকে বের করতে হবে। যেহেতু আমরা একত্রে বলেছিল 616 টাকা, এখানে 616 টাকা একসাথে বলছে যে পেঁপের মূল্য এবং কার মূল্য রয়েছে? কলার মূল্য রয়েছে। তাহলে কলার মূল্য যদি আমি এখান থেকে বাদ দিই 616 টাকা থেকে, এই 616 টাকা থেকে কলার মূল্য 96 টাকা যদি বাদ দিই, তাহলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে আমার 8টি পেঁপের মূল্য। কিসের মূল্য? 8টি পেঁপের মূল্য। এরপরে 8টি পেঁপের মূল্যের সাথে যদি আমি 8কে ভাগ দিই তাহলে যে 65 টাকা বের হবে এটি হচ্ছে আমার একটি পেঁপের মূল্য। প্রথমে 8টি পেঁপের মূল্য পেলাম আমরা 520 টাকা। তাহলে এই 520কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমি একটি পেঁপের মূল্য পাবো। তাহলে আমাদের উত্তর হবে একটি পেঁপের মূল্য 65 টাকা। আর এই অঙ্কটাই যদি আমি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে প্রথমে একটি পেঁপের মূল্য সমান সমান মোট মূল্য। মোট মূল্য কত আমাদের এখানে? 616 টাকা। মোট মূল্য কত? 616 টাকা এবং বিয়োগ 12টি কলার মূল্য। 12টি কলার মূল্য আমরা কত পাবো? 96 টাকা। তাহলে এখানে বাদ দিব আমরা 96। তাহলে দেখো এখানে আমাদের মোট মূল্য হচ্ছে যে কত পেলাম আমরা? মোট মূল্যর ক্ষেত্রে 616 টাকা। এরপর আমরা গাণিতিক বাক্যে 616 মোট মূল্য, তারপর বিয়োগ, এটা হচ্ছে আমাদের 8টি, এটা কি আমাদের 8টি পেঁপের মূল্য, সরি 8টি কলার, 12টি কলার মূল্য। কিসের মূল্য? 12টি কলার মূল্য। এরপর আমরা পাবো 8টি শেষে 8টি পেঁপের মূল্য পাবো, যেটাকে ভাগ করবো আমরা কি পাবো তখন? 8টি পেঁপের মূল্যকে ভাগ যদি করে তখন সেখান থেকে আমরা কি পাবো? একটি পেঁপের মূল্য পাবো। দেখো
দেখো আমরা এখানে আমরা কি করছি যে এখানে আমরা জানি যে বিগত অঙ্কগুলো করছি প্রথম ফার্স্ট ব্র্যাকেটে যেটা রয়েছে সেটা কাজ করতে হয়। আর এটা হচ্ছে আমরা কিভাবে তুললাম, প্রথমে 616 লিখলাম সকল কিছুর মূল্য, ঠিক আছে, সকল কিছুর দাম অর্থাৎ 12টি কলা এবং 8টি পেঁপে একত্রে মূল্য 616 টাকা, সেহেতু এটা আমরা লিখলাম তারপরে বিয়োগ দিলাম, কারণ এখান থেকে আমরা বাদ দিব আসতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে বাদ দিব কিসের দাম, কলার মূল্য, 8টি কলার মূল্য, এই যে 96 টাকা আমরা বাদ দিলাম 8টি কলার মূল্য, ঠিক আছে, তাহলে 520 পেলাম। এরপর আমার বলছে 8টি পেঁপের মূল্য, এটা 8টি পেঁপের মূল্য থেকে আমাকে একটি পেঁপের মূল্য বের করতে হবে, তখন আমরা 8 দিয়ে ভাগ করার ফলে আমি একটি পেঁপের মূল্য পেলাম। তাহলে একটি পেঁপের মূল্য আমরা যদি এইভাবে গাণিতিক ব্যাখ্যা করি, তাহলে আমাদের এটা ফুল মার্ক পাবো। আর এভাবে আমরা কি করব, সাধারণ বাক্যে, তবে যেহেতু এটা তোমাদের অধ্যায় হচ্ছে যে গাণিতিক বাক্যে, তোমরা এই এই জায়গাটুকু, এই অঙ্কটুকু তোমরা গাণিতিক বাক্যে প্রকাশ করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের গাণিতিক বাক্যের অধ্যায়, তো এই তোমরা গাণিতিক বাক্যে করবে। আমি জাস্ট এটা তোমাদের বোঝার ক্ষেত্রে, যেহেতু এই বিষয়টা এইভাবে তোমরা এর আগেও কি করছো, অঙ্ক করেছো, সেহেতু এই বিষয়টা আমি তোমাদেরকে দেখালাম। এরপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে বলছে যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একসাথে রয়েছে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য ওইটার মতোই, হ্যাঁ, যদি আমাদের 17,600 টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত, এখানে বলছে যে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একসাথে রয়েছে, তাহলে আমরা কি করবো, প্রথমে ছাগলের মূল্য বের করবো। তাহলে আমরা কি সমাধান, 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একসাথে পেলাম 6,25,800 টাকা। তাহলে একটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে 17,600 টাকা। এবার আমরা যদি 8টি ছাগলের মূল্য বের করতে চাই, তাহলে 17,600 সাথে আমরা 8 দিয়ে গুণন করবো, তাহলে 1,40,800 টাকা হচ্ছে আমাদের কিসের দাম, 8টি ছাগলের মূল্য। তাহলে আমাদের এই ছাগল এবং গরুর মূল্য একসাথে যেখানে রয়েছে এই জায়গাটুকুতে, এখান থেকে ছাগল এবং গরুর মূল্য টাকাটা আমরা ওইখান থেকে ছাগলেরটা বাদ দিয়ে দিই। তাহলে ছাগলের মূল্য থেকে যদি আমরা 5টি গরুর মূল্য পাওয়ার জন্য আমরা ছাগলের মূল্য কি করব, বাদ দিব। তাহলে ছাগলের মূল্য আমরা পেলাম হচ্ছে 1,40,800 টাকা, 1,40,800 টাকা। আমরা তাহলে ছাগলের মূল্যটা কি করবো, এখান থেকে বাদ দিব। গরু এবং ছাগলের যে মোট মূল্য রয়েছে এখান থেকে যদি আমরা বাদ দিই, বাদ দেওয়ার ফলে কি হবে, আমাদের 5টি গরুর মূল্য বের হবে। কয়টি গরুর মূল্য, তাহলে 5টি গরুর মূল্য। সুতরাং একটি গরুর মূল্যের জন্য আমরা 5 দিয়ে এটাকে ভাগ করবো, কি করবো, ভাগ করবো। তাহলে আমরা 97,000 টাকা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একটি গরুর মূল্য। এটাই এবার যদি আমি গাণিতিক বাক্যে প্রকাশ করি, তখন আমরা কি করবো, প্রথমে লিখবো যে একটি গরুর মূল্য, তারপরে আমাদের হচ্ছে যে মূল অর্থাৎ মোট টাকা হচ্ছে 6,25,800 টাকা। 6,25,800 টাকা একটা 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য মিলে, ঠিক আছে। এরপর আমরা একটি ছাগলের মূল্য দেওয়া রয়েছে 17,600 টাকা। তাহলে 17,600 টাকা যদি একটি ছাগলের মূল্য হয়, তাহলে 8টি ছাগলের মূল্য অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি করব, এটাকে গুণন করব। গুণন করার ফলে 1,40,800 টাকা, এটা হচ্ছে আমাদের, তখন পেলাম আমরা হচ্ছে 8টি ছাগলের মূল্য, ঠিক আছে। 1,40,000, এই যে 1,40,800 টাকা, এটা হচ্ছে আমাদের 8টি ছাগলের মূল্য। এবার 8টি ছাগলের মূল্য, এই গরুর ছাগলের মূল্য যেখানে রয়েছে একসাথে, এখান থেকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে পাবো আমরা 4,85,000 টাকা, ঠিক আছে। 4,85,000 টাকা দাম লাগতেছে আমাদের 5টি গরুর মূল্য। এই যে অঙ্কে বলেছিল যে 5টি গরুর মূল্য কত হবে, যদি 5টি গরুর মূল্য এই টাকা হয়, তাহলে আমাদের একটি গরুর মূল্য বের করার জন্য 5 দিয়ে তাকে আমরা কি করবো, ভাগ করবো। ভাগ করার পরে ফলে আমরা একটি গরুর মূল্য পাবো, ঠিক আছে। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে চলো 7 নাম্বার অঙ্কে বলেছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক খরচ কত, তাহলে আমরা 7 নম্বর সমাধান করি। কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ কত বলছে, 70,500 টাকা। দুইজনার একসাথে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আবার বেশিটুকু যেহেতু বলছে যে মারুফের মাসিক খরচ যেহেতু বেশি, তাহলে বেশিটুকু আমরা সেখানে বাদ দিয়ে দিই। তাহলে যদি আমরা প্রথমে মারুফের অতিরিক্ত যে টাকাটা রয়েছে সেটা বাদ দেই, তাহলে কেয়া ও মারুফের সমান খরচ, ঠিক আছে। তাহলে কে এবং মারুফের সমান খরচ হবে, তাহলে প্রথমে মারুফের টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে বাদ দেওয়ার ফলে আমরা পেলাম 64,900 টাকা। এবার 64,900 যেহেতু দুইজনের এখানে সমান সমান রয়েছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে আমরা পেলাম 32,450 টাকা, ঠিক আছে। এখন দুজনের সমান খরচ এখানে পেলাম আমরা। এবার এরপরে কি করব, এটাকে
হচ্ছে যে যেহেতু কেয়ার মাসিক খরচ এটা বেরোলো, এবার মারুফেরটা যেহেতু বেশি, তাহলে এইখান থেকে যে টাকা বেশি ছিল এটা আমরা এর সাথে যোগ করে দিই, 5,600 টাকা। তাহলে 38,050 টাকা এটা হবে মারুফের খরচ। এরপরে দেখো আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি। গাণিতিক বাক্যে পরবর্তীতে রয়েছে ওই অঙ্কটায় যখন আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব তখন আমাদের কেয়ার যে খরচ, আমাদের অঙ্কে বলেছে যে কেয়ার খরচ বাইর করতে হয়। তাহলে 70,500 টাকা এটা হচ্ছে দুইজনের একত্রে খরচ। আর বেশি যেহেতু রয়েছে মারুফের টাকা 5,600 টাকা, তাহলে ওইটা ওর থেকে বাদ দাও, তাহলে 64,900 টাকা পাবে তোমরা দুইজন। আর এখানে দুইজনের টাকা রয়েছে। এরপরে কি বলছে যে দুইজনের যেহেতু সমান রয়েছে, তাহলে দুই দিয়ে ভাগ করি, তাহলে সমান সমান হয়ে যাবে 32,450 টাকা। এটা বের হলো কেয়ার টাকা। এবার বলেছে যে মারুফের টাকা বেশি, কত বেশি? 5,600 টাকা। ওই যে 5,600 টাকা বেশি মারুফেরটা, ঠিক আছে, ওই যে 5,600 টাকা বেশি। আমরা এখানে যে 5,600 টাকা বেশি ছিল বাদ দিয়েছিলাম। এবার যেহেতু আমরা মারুফেরটা হিসাব করতেছি, তাহলে এটা ওর টাকা, তাহলে ওর টাকার সাথে আমরা যোগ করে দিই। কার সাথে যোগ করে দেবো? এই যে কেয়ার টাকার থেকে আবার মারুফের টাকা যেহেতু বেশি, 32,450 টাকার থেকে 5,600 টাকা যেহেতু বেশি, সেহেতু এটা এর সাথে আমরা যোগ করে দেবো। তাহলে যোগফল হিসেবে যেটা পাবো সেটাই হচ্ছে কে এবং মারুফের মাসিক খরচ হিসেবে পাবো। ঠিক আছে, এটা এই অঙ্কটুকু হচ্ছে তোমাদের এই অঙ্কটুকু হচ্ছে তোমাদের হচ্ছে যে পরীক্ষাতে এটা এভাবে লিখলে, ঠিক আছে, এভাবে লিখলে তোমরা পূর্ণ মার্ক পাবে। এভাবে যদি লিখো তোমরা পূর্ণ মার্ক পাবে। এরপরে চলো আবারও বলতেছি, যারা বৃত্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে যে নতুন ক্লাস তোমাদের চলতেছে সেটাতে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, ভর্তি হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাস করানো হবে। আর লাইভে তোমরা তোমাদের যে কোনো সমস্যার কথা বলে তোমরা কি করতে পারবে, সেটা সমাধান পাবে। তাহলে চলো এরপরে দেখো 8 নম্বর অঙ্কে বলেছে রনি এবং বশিরের কাছে একত্রে 780টি লিচু রয়েছে। দুইজন ব্যক্তি, রনি এবং বশির। ঠিক আছে, রনি অপেক্ষা বশিরের কাছে 64টি লিচু কম রয়েছে। এবার বলছে কম রয়েছে, রনি এবং বশিরের প্রত্যেকের কতটি করে লিচু রয়েছে। তাহলে রনি এবং বশিরের কাছে একত্রে লিচু রয়েছিল কতটি? দুইজনের একসাথে 780টি লিচু। রনির চেয়ে বশিরের কাছে লিচু আবার কম রয়েছে। কয়টি কম রয়েছে? 64টি কম রয়েছে। তাহলে প্রথমে আমরা বশিরের লিচু যেহেতু কম, তাহলে এখান থেকে ওটা বাদ দিই। বাদ দিলে 716টি লিচু, এখানে দুইজনের লিচু থাকলো 716টি, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 358টি পাইলো একজন। তাহলে কার লিচু কম রয়েছে? কার লিচু কম বলছে যে 358টি, আর রনি অপেক্ষা বশিরের হচ্ছে কম রয়েছে। তাহলে এটা আমরা কার লিচু পেলাম? দুইজনের লিচু রয়েছে, এটা হচ্ছে বশিরের লিচু পেলাম। কার লিচু পেলাম? এটা হচ্ছে আমাদের বশিরের লিচু। তারপর রনের কাছে যেহেতু লিচু রয়েছে 358টি, তাহলে বশিরের কাছে লিচু আছে ওইখান থেকে কম, তাহলে 294টি। এটা হচ্ছে দুইজনের লিচু পেলাম, এবং এটাকে আমরা কি করলাম? 294টি বশিরের লিচু, কম লিচু। এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে কি হবে? এখানে আমাদের টোটাল যে সংখ্যা, যেটা টোটাল লিচুর সংখ্যা, সেখান থেকে আমরা 64টি লিচু যেহেতু বেশি, তাহলে সেটা বাদ দিই, তাহলে আমরা কত পেলাম? 716। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 558। এবার কি বলেছে আমাদের? বলছে যে বশিরের যেহেতু লিচু কম, এটা আমরা রনের লিচু পেলাম। কার? রনির। এবার বশিরের যেহেতু কম, ওইখান থেকে এটা কম, তাহলে তোমরা ওইখান থেকে এটা যদি বাদ দিই 294টি, এটা হলো আমাদের বশিরের লিচু। উত্তর লেখার সময় রনের কাছে আছে 358টি এবং বশিরের কাছে আছে 294টি। এরপর চলো 9 নাম্বার। 9 নম্বরে বলছে সাইফ বাজার থেকে 25 কেজি চাল কিনে 350 টাকার সরিষার তেল কিনে 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা করে হয়। দেখো, সে চাল কিনেছিল 25 কেজি। 25 কেজি তুমি চাল কিনলে, প্রত্যেকটার কেজি 1 কেজির দাম হচ্ছে 72 টাকা করে। তাহলে কি হবে? এটা তোমাকে 25 এবং 72 গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো দেখো, তাহলে 25 কেজি চালের প্রতি কেজির দাম হচ্ছে 72 কেজি। তাহলে 25 কেজি চালের মূল্য হবে 25 এবং 72 গুণন, তাহলে আমরা পাবো 1800 টাকা। এরপরে হচ্ছে যে 25 কেজি চালের মূল্য 1800 টাকা, সোয়াবিন তেলের মূল্য 350 টাকা এবং মশলার মূল্য 668 টাকা। তাহলে তিনটা জিনিসই সে কিনলো, তিনটার মূল্য আমরা পেয়ে গেলাম। তাহলে একসাথে আমরা তিনটা যোগ করব, যোগ করার ফলে 2800 টাকা। এত টাকা ক্রয় করে এবং দোকানদারকে দেয় সে 3000 টাকা। তাহলে 3000 টাকা যেহেতু দিয়েছে, তাহলে 3000 টাকার থেকে আমরা 2818 টাকা বাদ দিব, তাহলে আমরা পাবো 182 টাকা।
এটাই যদি আমরা গাণিতিক বাক্যে করি, তাহলে গাণিতিক বাক্যে আমাদের প্রথমে দোকানদারকে দিয়েছে সে কত হাজার, 3,000 টাকা। এরপরে সে চাল কিনলো, মশলা কিনলো, এবং সে কি আরো আরো কি কিনলো, সে সরিষার তেল। তাহলে সে চাল কিনেছিল 1800 টাকার, তাহলে 25 কেজি চাল কিনছে 72 টাকা কেজি হিসাবে। তাহলে এটা হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে 25 এবং 72 গুণ করার ফলে 1800 হবে। এরপরে সে মশলা কিনলো, সরষের তেল কিনলো, ঠিক আছে, এগুলো আমরা যোগ করব। তাহলে 3,000 টাকা থেকে 2,818 টাকা সে ক্রয় করলো বাজার। এরপরে সে ফেরত পাবে 182 টাকা। উত্তর লেখার সময় আমরা 182 টাকা লিখবো। গাণিতিক বাক্যের যেহেতু তোমাদের ওর দেয়, তোমরা শুধুমাত্র উত্তর লেখার সময় এতটুকু যদি খাতাতে লিখো তাহলে তোমাদের পূর্ণ মার্ক দেওয়া হবে। তারপর দেখো 10 নম্বরে বলছে যে একটি ফলের দোকানে ঠিক একই রকম, হ্যাঁ, এই যে একটি আনারসের মূল্য যদি 48 টাকা হয়, আনারস বলছে কয়টি, 4টি আনারসের মূল্য কত হবে। তাহলে একটি আনারসের মূল্য যদি 48 টাকা হয়, 4টি আনারসের মূল্য অবশ্যই বেশি হবে, 192 টাকা। এরপরে দেখো দুইটি আনারের মূল্য যদি তোমার একটার দাম 15 টাকা করে হয়, দুইটার দাম হবে 30 টাকা। এরপরে কি বলছে আমাদের, 5টি আতা ফল, তাহলে একটি আতা ফলের দাম 75 টাকা করে তোমাদের বই অঙ্কে বলেছে। এবার হচ্ছে তোমাদের 5টি আতা ফলের দাম, তাহলে 375 টাকা। এবার বলছে মোট কেনাকাটা করলেন তিনি 192 টাকার, কি কিনছিল তিনি, আনারস কিনছে 192 টাকার। এই যে 192, 30 টাকা দিয়ে তিনি এই যে আনারের মূল্য 30 টাকা, এবং তিনি আতা ফল কিনছে 375 টাকা। তাহলে তিনটা তুমি যোগ করো, যোগ করা হলে 597 টাকা। সে দোকানদারকে দিয়েছে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা থেকে সে বাদ দাও, 1,000 টাকা থেকে যখন আমরা বাদ দিব 597 টাকা, 597 টাকা যদি বাদ দিই তাহলে আমাদের 403 টাকা, 403 কত পেলাম আমরা, 403 টাকা দোকানদার ফেরত দিবে। এবার উত্তর আমাদের হবে 403। এটা যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে আমাদের প্রথমে গাণিতিক বাক্যে করব কত, দোকানদারকে দিয়েছিলাম আমরা কত টাকা, 1,000 টাকা। অঙ্কে দোকানদারকে দিয়েছি 1,000 টাকা। এবার 4টা আতা ফল, 4টা আনারস এবং 5টা অন্য সামগ্রী কিনেছে। যেহেতু তাহলে সে দোকানদারকে দিয়েছে 1,000 টাকা, এবং যে সকল ফল কিনেছে সেগুলো গুণ করলাম আমরা। গুণ করার ফলে গুণ হিসাবে কি পেলাম দেখো তো, গুণ করলাম এবং 192, 30 এবং 375 পেলাম। তাহলে ওই তিনটা আমরা যোগ করব। তাহলে 597 টাকা এবং 1,000 টাকা যেহেতু দোকানদারকে দিয়েছে, এখান থেকে যদি বাদ দিই তাহলে 403 টাকা। উত্তর আমাদের হবে সোনিয়া 403 টাকা ফেরত পাবে। এরপর দেখো ফাতিহা, 11 নম্বর অঙ্ক হচ্ছে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন। তারা তার বাবার সাথে একটি নাগরদোলা বা একটি মেলাতে যায় ঘুরতে। সেখানে একটি নাগরদোলাতে উঠে একবার উঠলে সেখানে হচ্ছে 15 টাকা করে দেওয়া লাগে। ফাতে উঠছে 5 বার, সুলতান উঠছে 7 বার এবং আফরিন উঠছে 1 বার, এবং বাবা 500 টাকা কাউন্টারে দিলেন, তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে কে কতবার উঠলো, হ্যাঁ, নাগরদোলা একবার উঠলে যেহেতু 15 টাকা, ফাতেহা 5 বার, সুলতানা 7 বার এবং আফরিন 1 বার উঠছে, তারা টোটাল কতবার উঠছে, টোটাল তারা উঠছে হচ্ছে 13 বার। ঠিক আছে, তারা 13 বার উঠছে। টোটাল কতবার উঠছে, 3 ভাই বোন মিলে 13 বার উঠছে। তাহলে আমরা লিখতে পারি যে 3 ভাই বোন মোট যতবার নাগরদোলায় উঠেছে 5, 7 এবং 1, তাহলে 13 বার। এরপর আমরা কি লিখবো যে নাগরদোলার মোট খরচ হচ্ছে 13 গুণন একবার উঠলে যেহেতু 15 টাকা, সে উঠছে 13 বার। কতবার উঠছে, 13 বার। তাহলে 13 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণফল হিসেবে 195 টাকা পাবো। এবং বাবা কাউন্টারে দিয়েছে 500 টাকা। তাহলে 500 টাকা যেহেতু দিয়েছে, তাহলে তুমি 195 থেকে বাদ দাও। 195 থেকে যদি 500 থেকে 195 বাদ দিই তাহলে 305 টাকা ফেরত দিবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে বাবা 305 টাকা ফেরত পাবে। এটাই যদি আমরা গাণিতিক বাক্যে করি তাহলে আমরা লিখবো যে প্রথমে 500 টাকা সে কি করলো, 500 টাকা যেটা দিয়েছে, কোথায় দিয়েছে, কাউন্টারে 500 টাকা দিয়েছে। তাহলে সেই টাকাটাই আমরা প্রথমে লিখবো, এবং 5 বার, 7 বার এবং 1 বার এটা কি করছে, তারা নাগরদোলাতে উঠছে, এটা আমরা যোগ করে নিব। তাহলে 13 হয়, এবং 15 সাথে তার একবার উঠলে যেহেতু 15 টাকা সেটা আমরা গুণ করবো। তাহলে 195 এবং 500 থেকে বাদ দিব 305 টাকা। ঠিক আছে, এতটুকু যদি লিখো তাহলে তোমাদের সঠিক সমাধান বা সঠিক উত্তর হবে। এরপরে দেখো পরের অঙ্ক, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত। এখানে এখানে আমাদের বোঝার বিষয় আছে যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি, দুইজন ব্যক্তি রয়েছে, কয়জন, দুইজন। এবার বলছে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এখানে পুত্রের বয়স কত, তার মানে পুত্রের বয়স যখন 1 বছর, মায়ের বয়স তখন হচ্ছে 4 বছর। ঠিক আছে, কারণ 1-এর 4 গুণ, 1-এর 4 গুণ তার মানে 4 হবে, 1-এর 4 গুণ মানে
4 হবে। তাহলে আমরা দেখো সমাধান করি যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা আমাদের পুত্রের বয়স কই, তাহলে আমরা লিখতে পারি যে পুত্রের বয়স যখন 1 বছর তখন মায়ের বয়স 4 বছর। তাহলে 1 বছর এবং 4 বছর যোগ করো, তাহলে 5 বছর হবে মোট। পুত্রের বয়স যখন 1 বছর, এবার 4 গুণ যেহেতু বলছে, তাহলে মায়ের বয়স 4 গুণ, তাহলে 4 বছর। তাহলে টোটাল বর্তমান বয়স 5, ঠিক আছে। তাহলে পুত্রের বয়স ওই যে 5 দিয়ে তুমি হচ্ছে যে ভাগ দাও 95 কে, তাহলে 9 বছর। এবার বলছে এটার হচ্ছে যে 4 গুণ। যদি এখন তার বয়স 9 বছর হয়, তাহলে মায়ের বয়স বর্তমান বয়স বাইর করার জন্য আমার এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করো, তাহলে 9 এবং 4 গুণ করলে কত হয়? 36। কারণ যখন পুত্রের বয়স 1 বছর ছিল তখন মায়ের বয়স ছিল 4 বছর। তাহলে এই 9-এর যদি 4টা 9 তুমি দাও, এই যে একটা 9, 2টা 9, 3টা 9, 4টা 9, ঠিক আছে। প্রতিটা 9 দেখো, একটা 9, 2টা, 3টা, এই 4টা 9, ঠিক আছে। এটা হবে যোগ। তাহলে যদি এই একটা 9 হচ্ছে কার? একটা 9 ছিল পুত্রের বয়স, এই 4টা 9, তাহলে এখানে হবে 36, ঠিক আছে। এই 4টা 9 মিলে হচ্ছে মায়ের বয়স। অনুরূপ 1 বছর যখন কার বয়স ছিল? পুত্রের বয়স 1 বছর ছিল, তখন মায়ের বয়স 4 বছর। তাহলে পুত্রের বয়স এখন 9 বছর, মায়ের বয়স 36 বছর। এটাই যদি আমরা গাণিতিক ব্যাখ্যা করি, তাহলে আমরা প্রথমে লিখবো 45 ভাগ এই যে 9 বছর। পুত্রের বয়স বের করার জন্য 45 ভাগ 4 যোগ 1। এই 4 যোগ 1 কোথায় পেলাম? এই 4 হচ্ছে যে মায়ের বয়স, 1 হচ্ছে যে পুত্রের বয়স। তাহলে 4 আর 1 যোগ করে 5 পেলাম, 5 দিয়ে ভাগ করলে 9 পেলাম। এবার মায়ের বয়স হচ্ছে যে এই পুত্রের বয়সে 4 গুণ। তাহলে 9 যদি পুত্রের বয়সে 4 গুণ মায়ের বয়স, তাহলে 4 9 36 বছর, ঠিক আছে। এরপরে দেখো, আবারও বলতেছি, যারা এবছরে 2026 সালে বৃত্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, তোমাদের লাইভ ক্লাস চলমান রয়েছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের ভর্তি কনফার্ম করতে পারো, সরাসরি লাইভ ক্লাসে জয়েন করবে। দেখো 13 নাম্বার, একজন শ্রমিক 5 দিনে 3,125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? তাহলে 13 নম্বর সমাধান, যে 5 দিনে আয় করে 3,125 টাকা, তাহলে তিনি একদিনে কত টাকা আয় করে? 5 দিনে যে টাকা আয় করে, সে একদিনে আগে আমরা বের করার জন্য সেটাকে কি করবো? ভাগ করব। 5 দিনেরটা একদিনে বের করে নেব। তাহলে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 625 টাকা সে একদিনে। এবার বলেছে যে 3 সপ্তাহে, তাহলে 1 সপ্তাহ সমান সমান কত দিন? 7 দিন। 1 সপ্তাহ সমান সমান 7 দিন। বলছে যে 3 সপ্তাহে, তাহলে 3 এবং 7 যদি আমরা গুণ করি তাহলে 21 দিন। তাহলে একদিনে সে 625 টাকা করে 25 টাকা করে একদিনে সে 625 টাকা করে আয় করে। তাহলে 21 দিনে সে কত? তাহলে 13,125 টাকা আয় করবে। এটাই যদি গাণিতিক বাক্য করি, তখন আমরা প্রথমে লিখবো গাণিতিক বাক্য 3 সপ্তাহ আয়, 3 সপ্তাহে আয় হবে, ঠিক আছে। অন্তস্থ আয় করে 3 সপ্তাহে আয়। তাহলে আমরা কি করব? প্রথমে সে যেটা আয় করতেছিল, সে 5 দিনে যেটা আয় করে সেটাকে কি করব? আমরা একদিনে আয়ে নিয়ে আসবো। তাহলে একদিনে কত? 625 টাকা। আর এটা হচ্ছে 3 সপ্তাহ, মানে 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে আমাদেরকে বলা হয়েছে 3 সপ্তাহের কথা। কয় সপ্তাহের কথা? 3 সপ্তাহের কথা। তাহলে আমরা 3 সপ্তাহ 21, এই দুটো আমরা গুণ করবো গুণফল হিসেবে। বেশ, 3 সপ্তাহে তিনি 13,125 টাকা আয় করেন। এরপর দেখো 14 নাম্বার, শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে একটি খাতার মূল্য আমরা আগে বাইর করি। তাহলে 3টি খাতার মূল্য 72 টাকা হলে একটি খাতার মূল্য 3 এবং 72 ভাগ করবো, তাহলে 24 টাকা। একটি খাতার মূল্য 24 টাকা। তাহলে 24 টাকা করে তিনি 12টি খাতা কিনলেন। কয়টি খাতা? 12টি খাতা। তাহলে 12 এবং 24 করে গুণ করো, তাহলে 288 টাকা। কয় টাকা? 288 টাকা 12টি খাতার মূল্য। এটা যদি আমি গাণিতিক বাক্য করি, তাহলে তিনি 72 টাকা, প্রথমে আমরা লিখবো যে 72 ভাগ 3। 12টি খাতার মূল্য বাইর করার জন্য আমরা কি লিখবো? যে 72 ভাগ 3। তাহলে একটি খাতার মূল্য পাবো এবং সেটাকে 12 দিয়ে গুণ করবো, তাহলে আমরা 12টি খাতার মূল্য পেয়ে যাব। এরপরে দেখো 15 নাম্বার, এখানে 15 নাম্বার দেখো আমাদের বলেছে হচ্ছে যে 16 জন শ্রমিকে 7 দিন লাগে একটি দেয়াল নির্মাণ করতে। কয়দিন লাগে? 7 দিন। তাহলে আমাদের এখানে ক নাম্বার এবং খ নাম্বার দুইটি প্রশ্নের উত্তর আমরা করব, ঠিক আছে। 4 জন শ্রমিককে ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে, এটা আমরা প্রথমে করবো। তাহলে আমরা লিখবো যে 16 জন শ্রমিক লাগবে একদিনে। কয় দিনে?
7 দিনে 16 জন শ্রমিকে কাজটি করবে 7 দিনে। তাহলে এই কাজটি যখন একজন শ্রমিকই করবে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। 16 জন, তুমি সহ 16 জন যদি কোনো একটি কাজ করা শুরু করো, তাহলে সেই কাজের জন্য যদি 7 দিন সময় লাগে, এবার তোমাকে যদি আমি বলি যে একাই তুমি সেই কাজটা করো, তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে একজনে যদি করে তাহলে 7 এবং 16 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 112 দিন লাগবে। এরপরে 4 জন শ্রমিকে ওই কাজটাই যদি 4 জন শ্রমিকে করে 7 দিনে 16 জন শ্রমিকে যে কাজটি 7 দিনে করেছিল, এটা ওই 112 দিনের কাজ সে কয় দিনে করতেছে? 4 দিনে করতেছে। তাহলে 4 জনে করছে, 4 জন শ্রমিকই করবে, তাহলে তাদের সময় লাগবে 28 দিন। ঠিক আছে, 4 জন শ্রমিকে করলে 28 দিন লাগবে। এটা একজনে যদি করে তাহলে 112 দিন লাগবে। 112 দিন একজন শ্রমিক করলে তাহলে 112 দিন যদি লাগে যে একজন শ্রমিকের, তাহলে সেই কাজটাই যদি 4 জন শ্রমিকে করে তাহলে 28 দিনে হয়ে যাবে। এরপরে এটাকে যদি আমরা গাণিতিক ব্যাখ্যা করি তাহলে 4 জন শ্রমিক সমান সমান 16 গুণন 7 হবে। কারণ 16 গুণন 7 হবে, এটাই কারণ হচ্ছে যে শ্রমিক সংখ্যা কতজন ছিল? 16 জন, আর কাজের সংখ্যা 7 দিন ছিল। তাহলে 7 এবং 16 যদি গুণ করি তাহলে 112, এটা হচ্ছে যে একজন শ্রমিকে করবে। ঠিক আছে, একজন শ্রমিকে কাজ করতে এতদিন সময় লাগবে। তাহলে ওটাকে যখন আমরা 4 দিয়ে ভাগ দিব তখন 4 জন শ্রমিক করবে, তখন হচ্ছে 28 দিনে হয়ে যাবে। খুব আরেকজন কি লাগবে? অল্প সময়ে হয়ে যাবে। এরপরে দেখো পরেরটা, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে আর অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে? আমাদের শ্রমিক সংখ্যা কতজন রয়েছে? 16 জন। 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। তাহলে একদিনে দেয়াল নির্মাণ করতে 112 জন। এরপরে 2 দিনে ওই দেয়ালটি নির্মাণ করতে এটাকে যদি ভাগ করে তাহলে 56 জন। আমাদের শ্রমিক রয়েছে কতজন? 16 জন শ্রমিক রয়েছে। আমাদের শ্রমিক আগের থেকে রয়েছে 16 জন। তাহলে তুমি 156 থেকে 16 বাদ দিই, তাহলে আমাদের শ্রমিক সংখ্যা আরো 40 জন এক্সট্রা, আমাদেরকে আরো কোথা থেকে? বাইরে থেকে আরো শ্রমিক 40 জন নিয়ে আসতে হবে। ঠিক আছে, 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। একদিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 সাথে 7 গুণন হবে, এবং 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে আমাদের ওটা দিয়ে 2 দিয়ে আমরা 112কে ভাগ করবো 56 জন। আমাদের আগে এই অঙ্কে বলা হয়েছে যে শ্রমিক সংখ্যা আমাদের রয়েছে 16 জন। তাহলে 16টা আমরা বাদ দিই, 56 থেকে 16 বাদ দিলে 40 জন। তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিক নিয়ে আসতে হবে 40 জন। এটাকে যদি আমরা গাণিতিক ব্যাখ্যা করি তাহলে 2 দিনে মোট শ্রমিক লাগবে। কিভাবে? আমাদের ক্ষয়ের গাণিতিক ব্যাখ্যা, দুইটা গুণ করে 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 56 জন, এবং অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে 56 জন থেকে 16 জন বাদ দিব, কারণ 16 জন শ্রমিক আমাদের আগের থেকে আছে। তাহলে অতিরিক্ত 40 জনে হয়ে যাবে। আবারও বলতেছি, যারা পঞ্চম শ্রেণীতে এবার বৃত্তি পরীক্ষা দিবে তারা অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হয়ে তোমরা তোমাদের বিভিন্ন নোট এবং পিডিএফ, পরীক্ষায় কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলাদাভাবে লাইভে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা মেসেজ করবে অথবা কল করে যোগাযোগ করে ভর্তি হবে এবং লাইভ ক্লাসে জয়েন হবে। ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো নতুন ক্লাসে।